আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কি খুব শিগগিরই ভারত সফরে যাচ্ছেন? এই সময় কি ওনার ভারত সফরে যাওয়ার কোনো উদ্যোগ অথবা কোনো সম্ভাবনা দেখা দিয়েছে? এই প্রশ্নটা ইতিমধ্যে উচ্চারিত হচ্ছে। কেন হচ্ছে সে আলোচনায় আসছি। তার আগে বরং বলিনি যে গতকালকে দেখলাম যে এনসিপির প্রধান মিস্টার নাহিদ ইসলাম একটা কথা বলেছেন। উনি ইনকলাব মঞ্চের একটা অনুষ্ঠানে ছিলেন। সেখানে উনি বলেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপিত হবে, এসব বিষয় ঠিক না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যেতে পারবেন না। মানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যেতে কবে পারবেন কবে পারবেন না এ বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন নাহিদ ইসলাম। আপনি হয়তো বলবেন যে ঠিক আছে, এই বিরোধী দলের একজন নেতা হিসাবে উনি এ ধরনের শর্ত দিতেই পারেন, এ ধরনের দাবি করতেই পারেন। হ্যাঁ, পারেন, করতেই পারেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই দাবিটা কি যৌক্তিক কিনা? প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যেতে পারবেন কি পারবেন না, এটা কি নির্ভর করবে যে শেখ হাসিনার আমাদের এখানে প্রত্যাবর্তন হবে নাকি প্রত্যার্পণ হবে? এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন, যে শেখ হাসিনা কি তার কি প্রত্যর্পণ হবে নাকি প্রত্যাবর্তন হবে। মানে উনি কি নিজে নিজেই ফিরে আসবেন নাকি ওনাকে ভারত ফিরিয়ে দেবে? এই আলোচনাটা কিন্তু এর আগেও উঠেছে, আগামীতে উঠবে। আমি আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে এটা নিয়ে আমি একটা ডিটেল কন্টেন্ট করব। কিন্তু এটা কি শর্ত হিসেবে থাকতে পারে? ধরা যাক ভারত প্রত্যর্পণ করলো না, মানে ভারতের দায়িত্ব হলো প্রত্যর্পণ করা, ভারত প্রত্যর্পণ করলো না। আমাদের সঙ্গে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি কিন্তু আছে। সেই চুক্তিতে যে সমস্ত শর্ত আছে সেই শর্তের আলোকেই ভারত কিন্তু প্রত্যর্পণ নাও করতে পারে। ওই শর্তের মধ্যে অনেক কিছু আছে, ডিটেলে আমি আরেকদিন বলবো। ওই শর্তগুলি যারা জানেন তারা জানবেন যে এখানে ভারত ওই শর্তের মধ্যে যে শর্ত আছে তার কারণেই বলতে পারে যে অমুক কারণেই আমি ওনাকে প্রত্যর্পণ করব না, সেটা মানতে হবে আমাদের। যদি না করে ধরা যাক, তাহলে কি আমাদের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হবে না? কেন হবে না? একজন ব্যক্তির ফেরা না ফেরা কি আসে যায়? কি আসে যায়? কারণ আপনি ওই ব্যক্তিকে একটা বিচারের আওতায় এনেছেন, একটা রায় হয়েছে, আরও অনেকগুলি মামলা ওনার বিরুদ্ধে চলছে। রায় হওয়াটাই কিন্তু আমাদের দিক থেকে করণীয় কাজ। তারপর তাকে আমরা হাতে পেলাম কি পেলাম না সেটা অন্য প্রসঙ্গ। তো আপনি আপনার সিদ্ধান্ত, কিন্তু ওনাকে না দিলে আমি ভারতের সঙ্গে কোনো ব্যবসা করব না, বাণিজ্য করব না, ভারতের দিগকে আমাদের এখানে ভিসা দেব না, আমরা কোনো ভিসা নেব না, ভারতে যাব না, এই যে ঘটনাগুলো সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলব, এই বিষয়টা কি এরকম হওয়া উচিত? এই প্রশ্নটা নিয়ে আপনি আলোচনা করেন। কিন্তু তার আগে আমি বলি, দেখুন আমরা কিন্তু ভারতের কাছ থেকে প্রতিদিন আদানির কাছ থেকে বিদ্যুৎ আনি। 1600 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন আমরা ওনাদের কাছ থেকে আনি। এখন এই 1600 মেগাওয়াট বিদ্যুৎ যদি ভারত বলে ঠিক আছে, তাহলে তুমি যখন কোনো কিছুই করবে না, আমিও দিব না, আমাদের অবস্থাটা কী দাঁড়াবে ভেবেছেন? ভারত থেকে আমরা প্রচুর পরিমাণ জিনিস আমদানি করি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারত আমাদের অনেক কিছু নেওয়া বন্ধ করে দিয়েছিল, দেওয়াও বন্ধ করে দিয়েছিল। তারপর একটা গণতান্ত্রিক সরকার এসেছে, তারেক রহমান আসার পর ভারত তারেক রহমানকে এর মধ্যে একাধিকবার দাওয়াত করেছে। সবশেষ যে দাওয়াতটা হয়েছে এটা হলো ওখানে যে ব্রিক্স সম্মেলনটা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, সেই ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে দাওয়াত করেছে। এই দাওয়াতটা অবশ্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে করেনি। আমরা যে তারেক রহমান যে বিমস্টেকের যে সভাপতি মানে চেয়ারম্যান, সেই হিসেবে বিমস্টেকের চেয়ারম্যানকে দাওয়াত করা হয়েছে, যে সেখানে যে তারা পাশে ওই ব্রিক্স সম্মেলনের বাইরে যে উনি মানে নরেন্দ্র মোদী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন, এরকম সেই বিষয়টা আমাদের দেশ ভালোভাবে নেয়নি।
তারা বলেছে তারেক রহমানকে আমন্ত্রণ করতে হলে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করতে হবে। আমি মনে করি ঠিক আছে এটা, কারণ আমি নিজেও পার্সোনালি মনে করি যে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে উনি ওখানে যাবেন কেন, দরকার নাই। যে গেলে খুব লস হয়ে যাবে আমি তা বলছি না, কিন্তু নতুন প্রধানমন্ত্রী একবারও ভারতে যান নাই, কতগুলি বিষয় তো দেখতে হবে, তাই না? নতুন এখন ওনারা বলেছেন ওনারা নাকি আরও আগেই দুবার দাওয়াত করেছেন, ঠিক আছে। এর মধ্যে সর্বশেষ যে তথ্য আমরা পেলাম, ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের শিরোনামের বাংলা যদি আমি করি, সেখানে বলা হয়েছে যে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে এই সপ্তাহে, আগামী সপ্তাহে মানে আগামী সপ্তাহে, ধরেন আপনার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগেই, মানে অগাস্টের শেষ সপ্তাহে তারেক রহমানের ভারতে যেতে পারেন বলে এনডিটিভি একটা সম্ভাবনার কথা উল্লেখ করেছে। এর অর্থটা হচ্ছে এই, আপনারা জানেন যে গত সপ্তাহে কতগুলি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হলো যে 5 তারিখে যখন শেখ হাসিনা দিল্লিতে একটা অনলাইনে একটা ইন্টারভিউ করলেন, ইন্টারভিউ মানে একটা সংবাদ সম্মেলন করলেন, সেটা নিয়ে বাংলাদেশ খুব কড়া প্রতিবাদ জানিয়েছিল। বাংলাদেশ তার অবস্থানটা ক্লিয়ার করেছিল যে এটা তারা পছন্দ করেনি। তার পরপরে আমরা দেখেছি যে বাংলাদেশে নিযুক্ত ভারতের যে হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী, উনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরপরই ওই দিনই উনি আবার দিল্লি চলে গেছেন, যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। মানে বেশ একটা দ্রুতিয়ালি একটা হয়েছে আর কি। এবং সেটাতে হয়তো উনি আমাদের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করেছেন, ভারতকে এটা মানে অভিহিত করেছেন এবং কী করা যায় সেটা নিয়ে পার্সোনালি উনি কথা বলেছেন। দীনেশ ত্রিবেদী কিন্তু মন্ত্রীর পদমর্যাদায়, যদি উনি আমাদের এখানে হাই কমিশনার, কিন্তু ভারত কিন্তু ওনাকে এখানে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে নিয়োগ করেছে। তো ওনার এই কূটনীতিটা আমার মনে হয় কিছুটা কাজে লাগছে, কারণ আমি যতটুকু জেনেছি ভারত বোধহয় 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবেই একটা আমন্ত্রণ জানাতে যাচ্ছেন। যদি সেটা হয় এবং সেটা প্রধানমন্ত্রী হিসেবে এক প্রধানমন্ত্রীর থেকে আরেক প্রধানমন্ত্রীর কাছে একটা আমন্ত্রণ। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় তাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছে কীর্তিবর্ধন সিং, তিনি বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু ইতিবাচক বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে আন্তঃসীমান্ত যোগাযোগ যে প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এবং আরও কিছু সম্ভাবনার কথা সরাসরি বলেননি, কিন্তু সেখান থেকে বোঝা যাচ্ছে এটা যে ভারত অন্তর্বর্তীকালীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর ইউনূস সরকারের আমলে যে বাণিজ্যিক কর্মকাণ্ডের উপর এম্বার্গো ভারত দিয়েছিল, খুব সম্ভবত সেগুলো তারা তুলে নেবে, এরকম একটা ইঙ্গিত ভারতীয় বিভিন্ন মিডিয়ায় কিন্তু এরই মধ্যে এসেছে। তো সেগুলো যদি হয় তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক হবে। এবং এই ইতিবাচক কাজগুলো তারা করছে কেন? তারা করছে এই কারণে যে যেন আমরা খুব দ্রুতই একটা দ্বিপাক্ষিক আলোচনায় বসতে পারি। এবং যে কথাটা দীনেশ ত্রিবেদী বারবার বলেছেন যে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যারই সমাধান করা সম্ভব। এবং আমি নিজেও মনে করি, আমরাও মনে করি আলোচনা তো করতে হবে। আমরা একজনের সঙ্গে কথা বলবো না, অমুক করবো না। দেখুন ভারতের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ প্রতিবেশী হিসেবে থাকবে। অলরেডি কিন্তু আমাদের সরকার ভারতের কাছে তেলও চেয়েছে পাইপলাইনের মাধ্যমে। তো এগুলি তো ভাই একদম যদি আমি ঝগড়া শুরু করে দিই এখানে আমার লাভটা কী হবে? যা হোক, সেগুলি নিয়ে রাজনীতিবিদরা কথা বলবেন। আমাদের যে দলগুলোর রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতা, তারা হয়তো মানে যে কোনো কিছুর বিনিময়ে বিরোধিতাকে টিকিয়ে রাখতে চাইবেন, কিন্তু দেশ তো ওনারা চালাবেন না, দেশ চালাবে যারা সরকার গঠন করেছে তারা। তাদেরকে অনেক কিছু চিন্তা করতে হবে এবং সেই চিন্তা তারা করবে। আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হলো যে ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীকে কখনোই পরিবর্তন করতে পারবো না। সেক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকলে ভারতেরও লাভ, আমাদেরও লাভ। সুসম্পর্ক থাকা মানে এই নয় নতজানু হওয়া। আপনি চোখের সঙ্গে চোখ লাগিয়ে কথা বলতে চান, এটা অতি উত্তম। আপনি আপনার যতটুকু আছে তা নিয়ে ভারতের সঙ্গে বার্গেন করবেন, ভারতও বার্গেন করবে। আমরা চেষ্টা করব আমাদের অধিকার রক্ষা করতে, তারা চেষ্টা করবে তাদের অধিকার রক্ষা করতে। এবং এই দুই দেশে আত্মসম্মান নিয়ে পরস্পরের সঙ্গে সম্পর্কিত হবে, এটাই স্বাভাবিক। আমরা নতজানু হতে চাই না, কিন্তু আমরা সার্বক্ষণিক বিরোধেও থাকতে চাই না। এই জিনিসটা মাথায় রেখে আমি জানি না
আলটিমেটলি তারেক রহমান ইন্ডিয়াতে এই যে খবরটা এনডিটিভি দিয়েছে এটা হবে কিনা। কিন্তু আমি মনে করি যে তারেক রহমানের ইন্ডিয়াতে যাওয়া অবশ্যই জরুরি, কিন্তু সেটা প্রধানমন্ত্রী হিসেবে যাওয়া জরুরি, ওই বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে না। এবং যদি তারা আমন্ত্রণটা করে, এবং যদ্দূর শুনেছি বিভিন্ন রকম ভারতীয় মিডিয়া থেকে যে তারা চাচ্ছে মানে ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমানের সঙ্গে একটা দ্বিপাক্ষিক আলোচনায় বসতে। যদি সেটা হয়, আমার ধারণা সেটা উভয় দেশের জন্যই ইতিবাচক হবে। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করি, দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।